আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। সমসাময়িক রাজনীতির এক গভীর, জটিল এবং কিছুটা অস্বস্তিকর বিশ্লেষণ নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। রাজনীতিতে আসলে যা দেখা যায় তার পেছনের গল্পটা সবসময় কিন্তু এক হয় না। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ যদি আমরা একটু ঠান্ডা মাথায় আবেগের চশমাটা খুলে বিশ্লেষণ করি, তবে এমন কিছু সমীকরণ আমাদের সামনে এসে দাঁড়ায় যা হয়তো সাধারণ চোখে খুব একটা দৃশ্যমান নয়। আজ আমরা কোনো ধরনের সস্তা আলোচনা করব না, বরং নিরেট বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কিছুটা রূঢ় সত্যের মুখোমুখি হব। দেখুন, আলোচনার শুরুতেই একটু পেছনের দিকে তাকাতে চাই। 5ই আগস্টের সেই পট পরিবর্তন, যার মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য হন। সে সময় রাজনীতির মাঠে এবং সাধারণ মানুষের মাঝে একটি কথাই সবচেয়ে বেশি কিন্তু উচ্চারিত হয়েছিল, আর তা হলো ভারতের প্রতি নতজানু নীতি বা তথাকথিত গোলামি। শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি ভারতের সাথে একের পর এক অসম চুক্তি করে দেশকে ভারতের কাছে বিকিয়ে দিয়েছেন। কিন্তু মুদ্রার উল্টাপিঠটাকে আমরা কখনো গভীরভাবে আদৌ ভেবে দেখেছি? রাজনীতির অন্দরমহলে কান পাতলেই একটি গুঞ্জন খুব জোরালোভাবে শোনা যায়, আর আন্তর্জাতিক কূটনীতির অনেক হিসাব নিকাশও কিন্তু এই গুঞ্জনকে বিভিন্নভাবে এখন পর্যন্ত সমর্থন করে আসছে। বলা হয় থাকে শেখ হাসিনা সেই সময় আমেরিকার হাতে সেন্ট মার্টিন দ্বীপ তাদের ঘাঁটি করার জন্য তুলে দেননি বলেই আজ তিনি নির্বাসিত। পরাশক্তির ভূ রাজনৈতিক স্বার্থের কাছে মাথা নত না করার, তাদের সামরিক ঘাঁটির জন্য দেশের এক টুকরো মাটি ছেড়ে না দেওয়ার খেসারত কি তবে তাকে এভাবেই দিতে হলো? এই প্রশ্নটা কিন্তু আজ আর কেবল তত্ত্বের পর্যায়ে কোনোভাবে সীমাবদ্ধ নেই। অনেক বিশ্লেষকই এটিকে একটি বৃহত্তর ভূ রাজনৈতিক ডিজাইন বা নকশার নিখুঁত অংশ হিসাবেই দেখছেন, এবং 5ই আগস্টের পর থেকে এটা নিয়ে তুমুল আলোচনা চলছে। অথচ অদ্ভুত এক বাস্তবতার মুখে আজ আমরা দাঁড়িয়ে আছি, যে শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের সাথে গোলামি চুক্তির অভিযোগ তুলে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, আজ যখন দেশ এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি, তখন কিন্তু সেই হাসিনার আমলের করা চুক্তির উপর ভর করেই আমরা ঠিকই আছি। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসা তেলেই কিন্তু আজ বাংলাদেশের গাড়ির চাকাগুলো ঘুরছে, সচল হয়েছে মিল, কলকারখানা আর বিদ্যুৎ কেন্দ্রগুলো। চরম সংকটের মুহূর্তে সেই তথাকথিত গোলামি চুক্তির সুফলে কিন্তু আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে। এখানে এসেই স্লোগান আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক কিন্তু আমাদের চোখে পড়ে গেছে। দেখুন, হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় দেশের অভ্যন্তরে এক অভূতপূর্ব ভারত বিরোধী সেন্টিমেন্ট তুঙ্গে ওঠে। দিল্লি না ঢাকা, এমন নানা স্লোগানের মুখর হয়ে ওঠে চারপাশ। আমরা দেখলাম গত 1.5 বছর ধরে ভারতের সাথে প্রায় যুদ্ধ অবস্থা তৈরি হলো। বলা হলো আমরা আর কারো মুখাপেক্ষী থাকবো না, ভারত নির্ভরতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পর বেশ আত্মবিশ্বাসের সাথেই কিন্তু তিনি বলেছিলেন, আমাদের কারো কাছে যেতে হবে না, বরং গোটা বিশ্ব এখন আমাদের কাছে দৌড়ে উল্টে ছুটে আসবে। কিন্তু বাস্তবতার ক্যানভাসের চিত্রটা ঠিক কতটা বদলালো? দেখুন সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম বিদেশ থেকে বড় বড় বিশেষজ্ঞদের উড়িয়ে এনে বিনিয়োগ বোর্ডে বসানো হলো, ডাকঢোল পিটিয়ে অনেক কথাই বলা হলো, কিন্তু বিদেশি বিনিয়োগের খাতা প্রায় শূন্যই রয়ে গেল। পৃথিবীর অন্য কোনো দেশ এই সরকারের সাথে সেভাবে অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে খুব একটা আগ্রহ দেখালো না, বরং এই পুরো সময়টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি মনে করি আমাদের প্রত্যেকের ভাবা উচিত। দেখুন, গণমাধ্যমের বিভিন্ন তথ্য উপাত্ত এবং সাম্প্রতিক সময়ের
ঘটনাবলী বিশ্লেষণ করলে এক চাঞ্চল্যকর এবং ভয়াবহ চিত্র কিন্তু আমাদের সামনে আসে। দাবি করা হচ্ছে ক্ষমতা ছাড়ার মাত্র 3 দিন আগে, অর্থাৎ 72 ঘন্টা আগে, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার আমেরিকার সাথে এমন একটি চুক্তি স্বাক্ষর করে গেছেন যাকে অনেকেই দেশ বিক্রির গোপন চুক্তি বা নব্য গোলামের চুক্তি বলে আখ্যা দিচ্ছেন। এই চুক্তির শর্তগুলো নাকি এতটাই কঠোর যে এখন রাষ্ট্রের ছোটখাটো সিদ্ধান্ত নিতে হলেও, কথার কথা বাথরুমে যেতে হলেও যেন আমেরিকার অনুমতি নেয়ার মতো এক অদৃশ্য শৃঙ্খল তৈরি হয়েছে। এই মুহূর্তে দেশে নতুন একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছে, বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে। কিন্তু এই নতুন সরকার এসেই কিন্তু প্রফেসর ইউনূসের রেখে যাওয়া সেই চুক্তির ফাঁদে পড়ে চরমভাবে খেসারত দিতে শুরু করেছে। দেখুন, অর্থনীতির চাকা সচল রাখতে এবং জ্বালানি সংকট মোকাবেলায় রাশিয়া থেকে তুলনামূলক কম মূল্যে তেল কেনাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। কিন্তু বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে রাশিয়া থেকে তেল কেনার জন্য বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি বা অস্থায়ী একটি ছাড় চাইতে হচ্ছে। ক্ষুদর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে আলোচনাকালে তারা ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একটু ভেবে দেখুন দর্শক, কোথায় গেল আমাদের সেই স্বাধীন অবস্থান, যে ভারত বছরের পর বছর ধরে রাশিয়া থেকে নিজেদের সুবিধা মতো তেল কিনছে। আমরা আজ তাদের মতো একটি সুবিধা পাওয়ার জন্য আমেরিকার দরজায় অনুনয় বিনয় করার জন্য রীতিমতো তাদের হাত পা ধরে মালিশ করছি। এখন এই যে বিগত 1.5 বছর আমরা গোলামি না আজাদি এমন বিভিন্ন ধরনের স্লোগান শুনলাম, এমন বিভিন্ন ধরনের আওয়াজ আমরা দেখলাম, এমনকি ভারত বিরোধী লং মার্চও আমরা দেখলাম, এটা কি আদৌ বাস্তবিক কোনো রাজনীতির ক্ষেত্রে ছিল, নাকি শুধুমাত্র একটি শ্রেণী বাংলাদেশের এই ভারত বিরোধী স্লোগান, বিশেষ করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে যে ধর্মীয় একটি বিবাদ রয়েছে সেই বিবাদকে উস্কে দিয়ে নির্বাচনকালীন নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছিল? আদৌ তাদের সেই মেটিকুলাস ডিজাইন কি সফল হয়েছিল? কোনোভাবেই হয়নি। আমি কখনোই ধর্ম প্রসঙ্গ টেনে আনি না, কিন্তু আজকে টেনে আনলাম কারণ এই যে এক শ্রেণীর মানুষ যারা এইটিকে পুঁজি করে, অর্থাৎ ধর্মকে পুঁজি করে নিজেদের আখেরে গোছানোর চেষ্টা করেন, আমি মনে করি বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের সাধারণ জনগণের খাতা থেকে তারা আসলে সরে যাওয়া উচিত এবং বাংলাদেশের জনগণেরও চেনা উচিত এ ধরনের ধর্মভিত্তিক রাজনীতির চর্চা করা যদি একটি রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয় তাহলে সেটি না করাই ভালো। রাজনীতি এবং ধর্ম সম্পূর্ণ দুটি আলাদা জিনিস। আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন, কিন্তু ধর্ম নিয়ে কখনোই কোনো সংঘাত লড়াই সৃষ্টি হওয়া আসলেই কোনো সভ্য সমাজের উদাহরণ নয়। প্রত্যেক ধর্মই শান্তির বার্তা দেয়, প্রত্যেক ধর্মই চায় তার নিজ নিজ ধর্ম সুরক্ষিত থাকুক। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না এবং অন্যের ধর্মকে শ্রদ্ধা করো। তুমি তোমার ধর্মের দাওয়াত দাও, কিন্তু অন্যের ধর্মকে আঘাত করে কখনো তাকে কথা বলো না। আমরা মুসলিম ধর্মের অনুসারী হিসাবে আমাদের উচিত আমাদের ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, বিধানগুলো রয়েছে, সেগুলো পালন করা এবং সেগুলো মেনে চলা। যাই হোক, আমি এখানে ধর্মীয় কোনো কথাবার্তা বলতে আসিনি। এই যে বিগত 1.5 বছর আমরা গোলামি না আজাদি বিভিন্ন ধরনের স্লোগান শুনলাম, আজকে কেন আমেরিকার গোলামি আমাদের কাঁধে এসে চেপে গেল? আমরা কি এখন এমন এক পর্যায়ে এসে ফেসে গেছি যেখানে আমাদেরকে চুন থেকে পান খুসলে আমেরিকার অনুমতি নিতে হবে? এটাকে আপনারা কি বলবেন, আজাদি নাকি ওয়াশিংটনের গোলামি? যে প্রফেসর ইউনূস সরকার ভারত বিরোধী রাজনীতিকে উস্কে দিয়ে দেশের মানুষকে একটা ঘুরের মধ্যে রেখেছিল, সেই ভারতের কাছে কিন্তু শেষমেশ বর্তমান সময়ে এসে আমাদের হাত পাততে হলো। এই চরম সংকট মুহূর্তে ভারত আমাদের পাশে এগিয়ে এসেছে।
এটি বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য অবশ্যই বলতে হয়। তারা খুব দ্রুত ভারতের সাথে বৈরী সম্পর্ক উন্নত করে প্রতি মাসে 15,000 টন ডিজেল আমদানির ব্যবস্থা করেছে। ইতিমধ্যে 5,000 টন ডিজেল আমাদের বন্দরে কিন্তু এসে পৌঁছেছে। এতে অত্যন্ত সাময়িকভাবে হলেও দেশ একটি বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে এই পুরো রাজনৈতিক সমীকরণটা দিন শেষে কি দাঁড়ালো? একদিকে সেন্ট মার্টিন না দেওয়ার কারণে শেখ হাসিনার পতন ও নির্বাসন নিশ্চিত করা হলো, অন্যদিকে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে এনে দেশে একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করা হলো, এবং সবশেষে ক্ষমতা ছাড়ার ঠিক আগে আমেরিকার সাথে এমন অসম চুক্তি করে যাওয়া হলো। এই পুরো ঘটনা প্রবাহ কি কেবলই বিচ্ছিন্ন কিছু কাকতালীয় বিষয়, নাকি এটি সুদূর প্রসারী কোনো আন্তর্জাতিক নীল নকশারই এক অদ্ভুত এবং ভয়ঙ্কর বাস্তবতা? দেখুন সুপ্রিয় দর্শক, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একসময় যারা ভারতের সাথে যে কোনো চুক্তিকেই গোলামি বলে রাজপথ উত্তপ্ত করতেন, আজ আমেরিকার সাথে এই সুস্পষ্ট ও চরম দাসত্ব নিয়ে তাদের কণ্ঠে কোনো ধরনের প্রতিবাদ নেই। এখন আমেরিকার সাথে গোলামের চুক্তিতে যেন কারো কোনো আপত্তি নেই। তার মানে কি দাঁড়ালো? তার মানে ডক্টর ইউনূসের উপদেষ্টা হওয়া, হাসিনার পতন এবং এই পুরো পট পরিবর্তন সবকিছুই ছিল একটি সাজানো ডিজাইনের অংশ, যেটা মেনে নিতে আর কোনো সন্দেহ নেই। আর অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ইউনূস রেখে যাওয়া এই চুক্তি, গোলামি চুক্তির চরম খেসারত এখন দিতে হচ্ছে এই নতুন নির্বাচিত বিএনপি সরকারকে এবং সর্বোপরি এই দেশের সাধারণ জনগণকে। আজ আমরা কেবল তেলের অনুমতির জন্য পরাশক্তির দিকে তাকিয়ে আছি, কিন্তু এই নীরব আত্মসমর্পণের ধারা যদি অব্যাহত থাকে তাহলে আগামীতে হয়তো এর চেয়েও বড় কোনো বিপদ, বড় কোনো আঘাত আমাদের জন্য অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক, এখানে আরেকটি কথা কিন্তু উল্লেখ না করলেই হচ্ছে না, বা আরেকটি বিষয় এখানে না বললেই হচ্ছে না। সেটি হচ্ছে সেই সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার সামরিক ঘাঁটি। আজকে যখন মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রত্যেকটি ঘাঁটি আক্রান্ত, ঠিক একই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু ইরানের রাডারের মিসাইল থেকে মুক্ত। একবার ভেবে দেখুন তো, যদি কোনোভাবে শেখ হাসিনা সেদিন আমেরিকার কাছে মাথা নত করে ফেলতেন, তাহলে আজকে বাংলাদেশ কি পরিমাণ আতঙ্কগ্রস্ত থাকত, বাংলাদেশের মানুষের মধ্যে কি পরিমাণ ভয় কাজ করত। এমনিতেই এই যুদ্ধ অবস্থার কারণে দেশের সবকিছুর দাম ঊর্ধ্বগতি, জ্বালানি প্রায় শেষ পর্যায়ে। এর পাশাপাশি যদি আবার মিসাইল হামলার ভয় আমাদের উপর থাকতো, আমাদের মাথার উপর থাকতো, তাহলে আমরা কি কোনোভাবে শান্তিতে বসবাস করতে পারতাম না। তাই আমি এর জন্য সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে দিল্লিতে নির্বাসিত অবস্থান কাটাচ্ছেন, ওনাকে আমি একটি ধন্যবাদ জানাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে, যে আপনার এই দূরদর্শিতা এবং আপনার এই সাহসিকতা বা আমেরিকার সাথে মাথা নত না করার কারণে আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ, এমনকি বর্তমান সরকার থেকে শুরু করে আমি পর্যন্ত বাংলাদেশে সুরক্ষিত আছে, এমনকি নির্বিঘ্নে ঘুমাতে পারছি। কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আজকে এই 1.5 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে মাথা নত করে, গোলামি করে এমন এক কায়দায় আমাদেরকে ফেলে দিয়ে গেছে, যেখান থেকে বের হওয়া আমাদের জন্য রীতিমতো অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। এবং পৃথিবীর ইতিহাস যদি আমি ঘাঁটি বা আপনি ঘাটেন, তাহলে দেখবেন এখন পর্যন্ত যারা আমেরিকার সাথে গোলামির চুক্তিতে লিপ্ত হয়েছে বিভিন্নভাবে, বেশি দূরে যাওয়ার কথা নয়, আমাদের পাকিস্তানের দিকে তাকালেই হবে। আমেরিকার গোলামিতে বর্তমান সময়ে সব থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান। আমি আরেকটি উদাহরণ একটু পরে দিব। সেই পাকিস্তান বর্তমান সময়ে আমেরিকার যেভাবে পা চাটছে, যদি তারা কোনো কারণে আমেরিকার পা চাটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু কোনোভাবেই এই পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। এবং সেই অস্তিত্ব বিলীন করার জন্য প্রথমত আফগানিস্তান এক পায়ে দাঁড়িয়ে আছে, এবং দ্বিতীয়ত ভারত এক পায়ে দাঁড়িয়ে আছে। কোনো কারণে আমেরিকার গোলামি যদি তারা বন্ধ করে দেয়, আমেরিকার পা চাটা যদি বন্ধ করে, তাহলে এই দুই দেশ পাকিস্তানকে একদম গ্রাস করে ফেলবে, চূর্ণ বিচূর্ণ করে ফেলবে।
আরেকটি উদাহরণের কথা আমি বলেছিলাম, সেটি দিচ্ছি। এই যে মধ্যপ্রাচ্যের প্রতিটি জায়গায়, কাতার থেকে শুরু করে বাহরাইন পর্যন্ত আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কেন রয়েছে? এর প্রধান কারণ হচ্ছে সামরিক চুক্তি। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ আমেরিকার সাথে সামরিক চুক্তিতে আবদ্ধ, এবং তারা চাইলেও সেই সামরিক চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে না। এটাই হচ্ছে আমেরিকার নির্দেশ। এই যে সামরিক চুক্তি, এটাও কিন্তু এক প্রকার গোলামির চুক্তির মধ্যেই পড়ে। এর ফলাফল হিসাবে কি দেখলেন? এর ফলাফল হিসাবে দেখলেন আজকে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা নাগরিক, এমনকি আমাদের যারা প্রবাসীরা মধ্যপ্রাচ্যে রয়েছেন, তারাও এক কথায় অনিরাপদ। ইতিমধ্যে বেশ কিছু প্রবাসী মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা দেশে, তাদের যে নিথর দেহ, সেই নিথর দেহ বাংলাদেশে আসারও বর্তমান সরকার প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে একজনের হয়তোবা দুজনের এসেছে, বাকিদেরও হয়তোবা আসবে। তবে এই যে সেখানে নিহত হওয়া এবং মধ্যপ্রাচ্যের এই যে করুণ অবস্থা, এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী সেই আমেরিকা এবং সেই আমেরিকার গোপন চুক্তিসমূহ। এখন এই যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ত ভবিষ্যতে যদি বাংলাদেশ হতে না চায়, তাহলে এই ওয়াশিংটনের গুলামি হয়তোবা আমাদেরকে আরো ভালোভাবে ভেবে দেখতে হবে। আমরা চাই না আমাদের দেশের জনগণ কোনো অশনি সংকেতের মধ্যে পড়ুক, কোনো অশনি সংকেতের মধ্যে দিয়ে যাক, অথবা আসন্ন কোনো বিপদের মুখে পড়ুক। এবং এটি আসলে বাতিল করা অসম্ভব নয়। আমি যে দুটি উদাহরণ দিলাম, এই দুটি উদাহরণ উপসংহারে এক জায়গায় এসে থেমে যায়। সেটি হচ্ছে, যদি এই গোলামি চুক্তি বন্ধ হয়ে যায়, তাহলে কোনো না কোনো সময় আমাদের উপরও হয়তোবা এমন আত্মঘাতী ধ্বংসলীলা উপস্থিত হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের সরকারকে এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে হ্যান্ডেল করতে হবে, অত্যন্ত বিচক্ষণতার সাথে এই বিষয়ে কাজ করতে হবে। অন্যথায় আমাদের জন্য হয়তোবা বড় একটি বিপদ কোনো না কোনো সময় মাথার উপর এসে দাঁড়াবে, যেটি আমরা কখনোই চাই না। পরিশেষে আমি একটা কথা বলেই আমার এই দীর্ঘ আলোচনা শেষ করতে চাই। সেটা হচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, যে প্রবাদে এমনভাবে বলা হয় যে ভাসুরের নাম মুখে নেওয়া যায় না, মানে ভাসুরের নাম মুখে নিতে লজ্জা। নববধূদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে। এই যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারে ভারত বিরোধী একটি সেন্টিমেন্ট তৈরি করা হলো, ভারতের সাথে রীতিমতো যুদ্ধ অবস্থা তৈরি করা হলো, এই বিষয়টি কিন্তু আমি পূর্বে ব্যাখ্যা করে দিয়েছি কেন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হলো। এই যে জনগণকে দিয়ে সস্তা আবেগের খেলা, এই খেলাধুলা আসলে বন্ধ করতে হবে। এই খেলাধুলা বন্ধ করে বর্তমান সময়ে যে আমেরিকার সাথে দর কষাকষি, আমেরিকার সাথে যে গোপন চুক্তি, সেগুলো থেকে যেন ভবিষ্যতে বাংলাদেশের জনগণ বিপদে না পড়ে, সেই দিকে ভাবতে হবে। এবং এই যে সস্তা আবেগ এবং ভারত বিরোধী সস্তা স্লোগান দিয়ে পাবলিক সেন্টিমেন্ট বা জনগণের ব্রেন ওয়াশ করা, এই ধরনের নোংরা রাজনীতি থেকে, এই ধরনের নোংরা বা সস্তা জনপ্রিয়তা অর্জন করা থেকে দূরে থাকতে হবে। এটা কিন্তু দিন শেষে সাময়িকভাবে হয়তোবা নিজেকে রাজা রাজা ফিল এনে দিতে পারে, কিন্তু এটা বহু সময়ের ক্ষেত্রে বা দীর্ঘ সময়ের ক্ষেত্রে কখনোই কিন্তু একটি রাষ্ট্রের জন্য, বিশেষ করে কল্যাণ রাষ্ট্রের জন্য, উন্নয়নশীল রাষ্ট্রের জন্য কখনোই ভালো ফলাফল নিয়ে আসে না, বরঞ্চ এর ফলাফল হিতে বিপরীতই হয়। সুতরাং এই যে বর্তমান সময়ে যে সকল চুক্তিসমূহ হচ্ছে আমেরিকার সাথে, এই বিষয়গুলো আসলে জনগণের সাথে খোলাখুলিভাবে প্রকাশ করা উচিত। সেটা যে সরকারই করে যাক না কেন, ইউনূস সরকার তার যে এজেন্ডা নিয়ে করতে চেয়েছে, সেই এজেন্ডা হয়তোবা সে করে সফল হয়েছে, কিন্তু এখন যে সরকার রয়েছে তাদের কিন্তু একটি জনগণের ম্যান্ডেট রয়েছে, জনগণের অগাধ ভরসা এবং বিশ্বাস তাদের উপর রয়েছে। সুতরাং জনগণের সাথে তারা যেন কোনো ধরনের ধোঁকা না দেয়, এই বিষয়টি তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে করে জনগণ ভবিষ্যতে এই চুক্তিগুলোর জন্য কোনো বড় খেসারত দিতে না হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই আলোচনার বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ মন্তব্য, এমনকি আমার কোনো বিষয়ে আপনাদের যদি কোনো পজিটিভ নেগেটিভ রিভিউ থাকে, কোনো কিছু বলার থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের প্রতি, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ, প্রত্যেকটার প্রতি শ্রদ্ধাশীল, এবং আপনাদের কমেন্টগুলো আমার রাজনৈতিক ক্ষুদ্র জ্ঞানকে বিকশিত করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফিজ। সর্বশেষে দেশের মঙ্গল চাই, দেশের মানুষের শান্তি চাই, এই প্রত্যাশায় বিদায় নিলাম।